এর আগের স্লাইডগুলোতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো সবই সাইকোফিজিক্সের আলোচনার বিষয়বস্তু, যেটি হচ্ছে দ্য স্টাডি অফ হাউ ফিজিক্যাল স্টিমুলি আর ট্রান্সলেটেড ইনটু সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স। অর্থাৎ আলো বা শব্দ এগুলো ফিজিওলজিক্যাল স্টিমুলি হিসেবে আমাদের ভেতরে ঢুকছে, কিন্তু এগুলো যে এক্সপিরিয়েন্সগুলো তৈরি করছে সেগুলো হাইলি সাইকোলজিক্যাল। নানা ধরনের ফিলিংস তৈরি হয় যখন আমরা কোনো একটা ছবি দেখি, কোনো একটা পছন্দের কিছু খাই, টেস্ট গ্রহণ করি পছন্দের কোনো খাবারের। এরকম করে প্রত্যেকটি অর্গানের মাধ্যমে আমরা যে এক্সপিরিয়েন্সগুলো নিচ্ছি সেগুলো কিছু সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি করছে, এবং এই ইভেন্টগুলো যখন আমরা মেজার করতে যাই সেগুলো সাইকোলজিস্টরা কিছু থ্রেশহোল্ডের মাধ্যমে বের করবার চেষ্টা করেন। অর্থাৎ থ্রেশহোল্ড হচ্ছে ডিভাইডিং লাইন বিটুইন হোয়াট হ্যাজ ডিটেক্টেবল এনার্জি অ্যান্ড হোয়াট ডাজ নট। অর্থাৎ একটা অন্ধকার ঘরে কতটুকু আলো থাকলে আমি দেখতে পাই। আসলে চট করে দেখে ফেলি আমরা। ভিশনের ক্ষেত্রে বলছে ক্যান্ডেল ফ্লেম ভিউড ফ্রম অ্যাবাউট 30 miles on a clear dark night. It's true. 30 মাইল দূর থেকে আমরা একটা ক্যান্ডেল ফ্লেম দেখতে পাবো। ঘড়ির টিকটিক শব্দ প্রায় 20 ফিট দূর থেকে শোনা সম্ভব যদি একদম কোয়াইট একটা রুমে আমরা থাকি। 2 গ্যালন পানিতে 1 টিস্পুন চিনি মেশালেও সেটা স্বাদ আমরা পেতে পারি। A drop of perfume diffused throughout a small house and a pressure of the wing of a fly falling on a cheek from a distance of about 0.4 inch. Difference threshold আমাদেরকে বলছে যে কতটুকু চেঞ্জ হলে সেই ফিজিক্যাল স্টিমুলিতে আমরা সেই ডিফারেন্সটা ধরতে পারবো। অর্থাৎ আমরা যদি অনেকক্ষণ ধরে কথার কথা 5 কেজি ওজনের কিছু একটা ক্যারি করেছি, এরপরে যদি 6 কেজি ওজনের কিছু একটা দেওয়া হয়, পার্থক্যটা আমাদের ধরতে অসুবিধা হবে। কিন্তু যদি 10 কেজি ওজন বা 15 কেজি ওজনের কিছু একটা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ডিফারেন্সটা ধরতে পারবো। ঠিক একইভাবে লাইটের ক্ষেত্রেও লাইট কতটুকু বাড়ালে আমরা ডিফারেন্সটা ধরতে পারছি, শব্দ কতটুকু বাড়লে বা কমলে আমরা ডিফারেন্সটা ধরতে পারছি, সেটাকে বলছে ডিফারেন্স থ্রেশহোল্ড। আমরা এবার আমাদের সেন্সরি অর্গানগুলো সম্পর্কে একে একে একটু ছোট করে জেনে নিই। প্রথমেই ভিশন বা আই, এবং আমরা জানি লাইট ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হিসেবে আমাদের ভেতরে ঢুকছে এবং আমরা দৃশ্য দেখছি, নানা রকমের রং দেখছি, এবং ফিজিক্যাল প্রপার্টিগুলো লাইটের আমরা ওয়েভলেংথ, অ্যামপ্লিটিউড, পিওরিটি, স্যাচুরেশন, ব্রাইটনেস, হিউ বা কালার এভাবে আমরা দেখছি। এবং আলোর কালার টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে সেটার রঙটা আমরা কিভাবে দেখছি, বা ক্যামেরায় আমরা যখন দেখি দৃশ্য, ক্যামেরায় কী রঙের আলো আমরা দেখছি সেটা নির্ভর করে। অনেক লো কালার টেম্পারেচারের আলো, যেমন সোডিয়াম বাতি বা ক্যান্ডেল ফ্লেম, এগুলো অনেক লাল দেখি আমরা, কারণ বা লালচে দেখি, এটার কালার টেম্পারেচার অনেক লো। যত বেশি কালার টেম্পারেচার তত নীলের দিকে আমরা রঙটা দেখি। হিউ আলোর রঙটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ইন্টেন্সিটি বোঝানো হয় আলোর ব্রাইটনেস বা লাউডনেস বোঝানোর জন্য। এই ছবিটা আমরা একটু দেখি। এই ছবিটায় কি দেখছি? আবারও এখানে আমাদের পরিচিত কিছু এলিমেন্ট আছে অবশ্যই, আবার আছে লুকিয়ে থাকা কিছু মুখ। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি জঙ্গলের ছবি যেখানে দুটো ঘোড়া আছে এবং একজন ঘোড়সওয়ার আছে, কিন্তু এর ভেতরে আমরা অবশ্যই সবাই মোটামুটি বুঝতে পারছি যে এখানে কিছু মুখ লুকিয়ে আছে গাছের আড়ালে, পাথরের মধ্যে নানাভাবে বেশ কয়েকটা মুখ লুকিয়ে আছে। এটা একটা কুইজ হয়ে যেতে পারে যে কে কয়টা মুখ দেখছে, সেটা আরেক দিনের জন্য থাক। এই ছবিটি দেখানোর উদ্দেশ্য হলো আমরা এই ছবিটিকে কিভাবে প্রসেস করলাম। অর্থাৎ আমরা কি আগেই ছোট ছোট মুখগুলো দেখেছি বা ভেতরে লুকিয়ে থাকা মুখগুলো দেখেছি, তারপরে এটা কিসের ছবি সেটা দেখেছি, নাকি আগে দেখেছি এটা একটা জঙ্গল,
তারপরে আমরা খুঁজতে গিয়ে দেখেছি এটার মধ্যে কিছু মুখও আছে। এই দুটো প্রক্রিয়া আমরা যখন করছি, একটা বটম আপ প্রসেসিং, যেখানে প্রথমে আমরা শুধু এলিমেন্টগুলো দেখছি, প্রথমেই একটা বড় জঙ্গলের ছবি দেখছি না, কিছু ছোট ছোট জিনিস আগে দেখার চেষ্টা করছি একটা ছবি থেকে, ফলে হয়তো মুখগুলো আগে দেখছি, পরে পুরো ছবিটা দেখছি। টপ ডাউন প্রসেসিংয়ের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে, প্রথমে আমি অ্যাজ এ হোল পুরো জিনিসটাকে পারসিভ করছি আমার আগের ইনফরমেশনগুলো মাধ্যমে প্রসেস করে, যে আগে এই ছবিটা বা এই ধরনের পরিবেশ আমি যেভাবে দেখেছি আগে, সেটা একটা জঙ্গলের সাথেই বেশি মিলে যাচ্ছে, ফলে এটি নিশ্চয়ই একটা জঙ্গলেরই ছবি। তারপরে হয়তো আমি আরেকটু খুঁজতে গিয়ে চেহারাগুলো খুঁজে পাচ্ছি, সেটি টপ ডাউন প্রসেসিং হচ্ছে। সেন্সরি অ্যাডাপ্টেশন, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমরা যদি খুব আলোকিত একটা জায়গা থেকে হঠাৎ খুব অন্ধকার ঘরে আসি, মোটামুটি অন্ধকার, প্রথমে কিছুই দেখতে পাই না, পরে ধীরে ধীরে কিছু কিছু আমরা আবার দেখা শুরু করি, যখন আমাদের চোখের কর্নিয়া অ্যাডাপ্ট করে ফেলে অল্প আলো, তখন আমরা দেখতে পাই। একইভাবে খুব ডার্ক একটা রুম থেকে যখন খুব আলোকিত একটা জায়গায় চলে যাই, প্রথমে কিছু দেখি না, আমরা সব ওভার এক্সপোজড মনে হয়, পরে আস্তে আস্তে এগেইন সেন্সরি অ্যাডাপ্টেশন হয়। টাচের ক্ষেত্রেও তাই, হিয়ারিংয়ের ক্ষেত্রেও তাই হয়। ভিশনের আরেকটি ইন্টারেস্টিং দিক হচ্ছে প্যারালাল প্রসেসিং, এবং এই প্যারালাল প্রসেসিং যেটি করে থাকে সেটা হচ্ছে সিমultaneously একই সাথে একটা বিষয়কে বা একটা বস্তু যখন আমরা দেখি, সেটার বিভিন্ন অ্যাসপেক্ট আমরা একই সাথে বুঝে ফেলতে পারি, স্টেপ বাই স্টেপ একটার পর আরেকটা আমাদের দেখতে হয় না। অর্থাৎ একই সাথে আমরা এই পাখিটির কালার, এটার মোশন, ফর্ম, ডেপথ সব আইডেন্টিফাই করে ফেলতে পারছি। তাহলে এবার আমরা একটু দেখি যে একটি দৃশ্যকে আমরা কিভাবে প্রসেস করছি। প্রথমে রেটিনাল প্রসেসিং হচ্ছে, অর্থাৎ আমার চোখের রিসেপ্টরগুলো, গ্যাংলিয়ন সেলগুলো একভাবে আলোটাকে রিসিভ করছে, তারপরে ফিচারগুলো ডিটেক্ট করছি, এজ, লাইন বা অ্যাঙ্গেলগুলো। প্যারালাল প্রসেসিংয়ের মাধ্যমে আমরা এটার কালার, মুভমেন্ট, ফর্ম এবং ডেপথ পারসিভ করে ফেলছি, এবং সর্বোপরি পারসেপশনের মাধ্যমে আমরা রেকগনাইজ করছি যে এটা কিসের ইমেজ, হয় বুঝতে পারছি, না হয় বুঝতে পারছি না, কিন্তু সেই পারসেপশনের প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কালার রেকগনিশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের ডেফিসিয়েন্সি থেকে থাকে, তাহলে আমাদের একটু ট্রাবল হবে। যেমন যদি কারো রেড বা গ্রিন দেখার ক্ষেত্রে কিছু ডেফিসিয়েন্সি থাকে, তাহলে হয়তো এটার ভেতরের নাম্বারটা পারসিভ করার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে, আদারওয়াইজ হয়তো সহজেই 74 নাম্বারটা আমরা এটার মধ্যে দেখে ফেলতে পারবো। হিয়ারিং, অডিশন হচ্ছে দ্য সেন্স অর অ্যাক্ট অফ হিয়ারিং। ভিশনের মতোই এটারও কিছু ফিজিওলজিক্যাল প্রপার্টিজ আছে, যেমন পিচ বা লাউডনেস। পিচের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আওয়াজটা কতটা তীক্ষ্ণ বা কতটা ফ্ল্যাট। সাধারণত বলা হয় উইমেন্স ভয়েস ইজ হায়ার পিচড দেন মেন্স। লাউডনেসের দিক থেকে হাইট অফ দ্য সাউন্ড ওয়েভস ডিটারমাইন কতটা লাউড, এবং এটা এক্সপ্রেস করা হয় ডেসিবেলের মাধ্যমে। বিভিন্ন ধরনের ওয়েভ লেংথ, ফ্রিকোয়েন্সিজ আমরা দেখছি। লো ফ্রিকোয়েন্সির এক ধরনের ওয়েভ, হায়ার অ্যামপ্লিটিউড অফ ওয়েভ ফ্রিকোয়েন্সি আরেক ধরনের। ডেসিবেলের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা দেখছি যে 0 ডেসিবেল যদি থ্রেশহোল্ড অফ হিয়ারিং ধরে নিই আমরা, সেক্ষেত্রে 20 ডেসিবেল হচ্ছে উইসপার, যেটা আমরা শুনতে পাচ্ছি কিছুটা। 60 decibel is normal conversation. busy street corner 80 decibel, আমাদের যে কোনো ব্যস্ত রাস্তার মোড়ে হয়তো এর চেয়ে বেশি ডেসিবেলই থাকে। সাবওয়ে, জেট প্লেন আস্তে আস্তে বাড়ছে, লাউড থান্ডার, এবং যদি রক ব্যান্ড কনসার্টে গিয়ে আমরা একদম অ্যাম্পলিফায়ারের সামনে দাঁড়াই, তাহলে 140 ডেসিবেল, এবং প্রলংড এক্সপোজার যদি হয় 85 ডেসিবেলের উপরে, তাহলে কিন্তু হিয়ারিং লস হতে পারে আমাদের একটা সময়ের পরে। আমাদের হিয়ারিং কিভাবে আইডেন্টিফাই করে যে আওয়াজটা কোন দিক থেকে আসছে? একটু চিন্তা করি তো,
কিভাবে আইডেন্টিফাই করতে পারে আমাদের কান যে কোনো একটি আওয়াজ ডান দিক থেকে আসছে কি বাম দিক থেকে, বা আমার পিছনে নাকি সামনে? খুব সহজ, কোন কানে আওয়াজটা আগে আসছে এটা কান খুব কুইকলি ডিটেক্ট করে ফেলতে পারে, এবং সেটা থেকেই বুঝে যায় যে আওয়াজটা আসলে কোন দিক থেকে আসছে। আমরা এবার যে সেন্সেশন এবং পারসেপশন নিয়ে আলাপ করব সেটি হচ্ছে টাচ। টাচ নানাভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে the very survival of our species depend on it. দেখা গেছে বিভিন্ন স্টাডিতে যে যেই বাচ্চাগুলো ছোটবেলা থেকে খুব সেফ অ্যান্ড সিকিউর টাচ পেয়ে বড় হয়েছে, তাদের ডেভেলপমেন্ট খুব স্বাভাবিক হয়েছে এবং ভালো হয়েছে, তুলনামূলকভাবে যে বাচ্চারা হয়তো অরফানেজে ততটা সেফ অ্যান্ড সিকিউর টাচ পায়নি, তাদের ডেভেলপমেন্ট কিছুটা ডিলে হয়েছে। অর্থাৎ besides having physical needs for food, cleanliness and shelter, আমাদের টাচের একটা ইন্ট্রিনসিক নিড আছে যেটার প্রকাশ খুব ছোটবেলা থেকেই হয়ে থাকে। যেমন বলা হয়ে থাকে যে the sense of touch is the first sense that develops in the womb. মায়ের গর্ভে একটা শিশু প্রথম যে সেন্সটা ডেভেলপ করে সেটা হচ্ছে টাচ, এবং this is one of the first languages the baby understands after being born. ক্রাইংয়ের পাশাপাশি টাচের মাধ্যমেই কিন্তু সে অন্যদের সাথে যোগাযোগটা স্থাপন করার চেষ্টা করে, এবং যতই আমরা বড় হই ততই কিন্তু টাচের গুরুত্বটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারি, এবং এটার দুটো দিক আছে। একদিকে যেমন টাচের পোটেনশিয়াল আছে হিল করবার, খুব সেফ টাচ যদি আমরা পাই সেটার একটা হিলিং ক্যাপাসিটি আছে, নার্চারিং ক্যাপাসিটি আছে। আবার যদি টাচটা ব্যাড টাচ হয়, ইনসিকিউর টাচ হয়, তাহলে কিন্তু অ্যাবিউজের সম্ভাবনাও তৈরি হচ্ছে। ফলে দুটো দিকেই টাচ খুব ইম্পর্টেন্ট একটা সেন্সেশন। ইমোশনাল লেভেলে আমরা যেটা বলে থাকি যে টাচ ডিপ্রাইভেশন যদি হয়, তাহলে কিন্তু বড় হতে হতে সেটা আমাদের পার্সোনালিটির উপরে একটা ছাপ ফেলে। যেহেতু টাচ ক্যান কমফোর্ট আস, রিঅ্যাসিওর আস, রিল্যাক্স আস, সেক্ষেত্রে এই ব্যাপারগুলো যখন আমরা মিস করছি, এক ধরনের আনইজিনেস তৈরি হতে পারে। বিকজ ইনসিকিউর টাচ ক্যান অলসো মেক আস ভেরি আনইজি, it can threaten us, it can hurt us. So টাচকে আমরা ইমোশনাল লেভেলে খুব সেন্সিটিভিটির সাথে দেখতে হবে, এবং এটার চর্চাটা খুব কেয়ারফুলি তৈরি করতে হবে একটা বাড়িতে। কগনিটিভ লেভেলেও টাচের অনেক গুরুত্ব আছে। যেমন টাচ স্টিমুলেটস ব্রেইন গ্রোথ, টাচের মাধ্যমে নতুন নিউরাল নেটওয়ার্ক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পজিটিভ টাচ হেল্পস ইউ টু কোপ, পজিটিভ টাচ পেলে আমাদের যে কোনো ধরনের স্ট্রেসের সাথে যখন আমরা কোপ করছি সেখানেও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ফিজিওলজিক্যাল লেভেলে একটি বাচ্চা যখন পজিটিভ টাচ পেয়ে বড় হচ্ছে, এটা তার ব্রিদিং রেগুলেট করতে হেল্প করছে, সার্কুলেশন ইমপ্রুভ করছে, ডাইজেশনে হেল্প করে, এমনকি স্লিপের ক্ষেত্রেও একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে টাচ।